বাফুফে চাইছে যে ক্রিস কোলম্যানকে শুধু তিনি আসুন, এই কোচটাকে আনতে চাইছে, কিন্তু ক্রিস কোলম্যান হচ্ছে তার যে পুরো কোচিং স্টাফ রয়েছে, সহকারী কোচরা রয়েছে, তাদেরকে সহ আসতে চাইছে। $26,000 দিলে ক্রিস কোলম্যান আসবেন। তো তাদের আশপাশে যারা কোচিং স্টাফ রয়েছেন সেই প্যাকেজ যদি আমরা ধরি $50,000 থেকে $60,000, তো তাহলে যদি $26,000 ক্রিস কোলম্যানের বেতন হয়ে থাকে, বাকি টাকাটা দিয়ে তাদেরকেও তো আনা যাবে। আন্তোনিও কনসেসাওয়ের কথা বলছেন আপনি, পর্তুগিজ কোচ, এবং ক্যামেরুনের হয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। মাত্র 2টো ম্যাচ হেরেছিলেন তিনি তার টেনিওরে, যখন ক্যামেরুনের দায়িত্বে ছিলেন। ক্যামেরুনের দায়িত্ব যখন নিয়েছিলেন তখন তারা র্যাঙ্কিংয়ে 53তে ছিল, এবং দায়িত্ব যখন ছেড়েছেন তখন 33-এ এসেছিল। কাবরেরা না থেকে যদি পিটার বাটলার থাকতো তাহলে কিন্তু আমাদের এই দলটা এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারত, খেলার যোগ্যতা অর্জন করতে পারত, আমি অন্তত বিশ্বাস করি। আপনি আছেন স্টার প্লেতে, আপনার সাথে আছি আমি মামুনুর রশিদ, এবং আমাদের সাথে আছেন আমাদের ঘরের মানুষ রহমান পেয়ার। রহমান পেয়ার, আপনাকে স্বাগত আমাদের আজকের শোতে। মামুন, ধন্যবাদ। আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের ফুটবল নিয়ে, কে হচ্ছেন কোচ, যেটা নিয়ে খুব বেশি আলোচনা চলছে। আপনি তো লম্বা সময় ধরে এই ফুটবল কোচদের নিয়ে কাজ করছেন, ধারাবাহিক রিপোর্ট আমরা দেখেছি। আসলে আপনার ফাইন্ডিংটা কি, যে কোচদের সিভি আপনি পেয়েছেন, বিশ্লেষণ করেছেন, সেখানে কে বাংলাদেশের সবচেয়ে ভালো কোচ হতে পারেন? সবচেয়ে ভালো কোচ হওয়ার রেসে এগিয়ে রয়েছেন ক্রিস কোলম্যান। আপনি জানেন যে ওয়েলসকে ইউরোর সেমিফাইনাল পর্যন্ত তুলেছেন এবং সেই দেশটাকে র্যাঙ্কিংয়ের 8-এ তুলেছিলেন ফিফা র্যাঙ্কিংয়ের। গ্যারেথ বেইলকে কোচিং করিয়েছেন সেই কোচ। তো উনিই এখন পর্যন্ত বেশি আলোচনায় রয়েছেন, কিন্তু বাফুফেতে একটা হয়তো দোটানা কাজ করছে। বাফুফে চাইছে যে ক্রিস কোলম্যানকে শুধু তিনি আসুন, এই কোচটাকে আনতে চাইছে, কিন্তু ক্রিস কোলম্যান হচ্ছে তার যে পুরো কোচিং স্টাফ রয়েছে, সহকারী কোচরা রয়েছে, তাদেরকে সহ আসতে চাইছে। তো এখানে আসলে তার স্টাফদেরকে আনার ক্ষেত্রে বাধা কোথায়? তার যে কোচিং প্যানেল তিনি আনতে চাচ্ছেন সেটাকে আমরা বেয়ার করতে পারছি না। আর্থিক সমস্যাটা কি? আর্থিক সমস্যার কথা বাফুফে বলছিল যে পুরো যদি তাদের সহকারী কোচদের সহ নিয়ে আসে বাংলাদেশ, সেটা মানে বেয়ার করার মতো আর্থিক সক্ষমতা নেই। কিন্তু আজকে আবার দেখলাম যে একটা সংবাদ মাধ্যমে একটা কামরুল হাসান হিলটন, যিনি আবার কোচ বাছাই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তিনি বলছেন যে বাংলাদেশ পুরো সেটআপের জন্য $50,000 থেকে $60,000 পর্যন্ত দিতে সক্ষম। বাফুফে যেখান থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে হলেও এই অর্থটা দিতে তারা প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে একটা বিষয় দাঁড়াচ্ছে যে হয়তোবা ক্রিস কোলম্যানের কে আমরা দেখতে পারি আমরা গতকালকে সন্ধ্যায় জানতে পেরেছিলাম যে ক্রিস কোলম্যানের সাথে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনার আজকে রিপোর্টেও দেখলাম যে তার কোচিং স্টাফ তিনি কাদেরকে নিয়ে আসতে চান, সেটার বাজেট কেমন হবে, তিনি কিভাবে তার কার্য পরিচালনা করতে চান, সেগুলো নিয়ে বাফুফের সাথে একটা ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। $50,000 থেকে $60,000 যে কথাটা বললেন, সেই টাকা বাফু যদি বেয়ার করতে পারে, সেই প্যাকেজের মধ্যে কি ক্রিস কোলম্যান এবং তার স্টাফদেরকে আনা সম্ভব কিনা? $50,000 থেকে $60,000 যদি ডলার দিয়ে থাকে, এখন ক্রিস কোলম্যান তিনি বাফুফের কাছে নাকি $26,000 চেয়েছেন নিজের জন্য। হ্যাঁ, বাফুফে জানিয়েছে এটা, যে $26,000 দিলে ক্রিস কোলম্যান আসবেন। তো তাদের আশপাশে যারা কোচিং স্টাফ রয়েছেন সেই প্যাকেজ যদি আমরা ধরি $50,000 থেকে $60,000, তো তাহলে যদি $26,000 ক্রিস কোলম্যানের বেতন হয়ে থাকে, বাকি টাকাটা দিয়ে তাদেরকেও তো আনা যাবে, আনা সম্ভব আনা সম্ভব। এই সাথে সাথে কি আর কোনো কোচের নাম কি আপনার মাথায় ঘুরছে কিনা? আপনি গতকাল দেখলাম যে কোচকে নিয়ে আলোচনা করেছেন, এবং বাফুফে থেকেও নাকি আরেকজন কোচকে নিয়ে খুব বেশি আগ্রহ দেখানো হয়েছে। আন্তোনিও কনসেসাওয়ের কথা বলছেন আপনি, পর্তুগিজ কোচ, এবং ক্যামেরুনের হয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। মাত্র 2টো ম্যাচ হেরেছিলেন তিনি তার টেনিওরে, যখন ক্যামেরুনের দায়িত্বে ছিলেন। ক্যামেরুনের দায়িত্ব যখন নিয়েছিলেন তখন তারা র্যাঙ্কিংয়ে 53তে ছিল, এবং দায়িত্ব যখন ছেড়েছেন তখন 33-এ এসেছিল। তো এই কোচকে নিয়েও বাফুফে আগ্রহী বলে আমাদের যে সূত্র তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু তার থেকেও কোলম্যান কিন্তু এগিয়ে থাকবেন। নামি দাবি অনেক কোচ নিয়ে আলোচনা হচ্ছে, কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি গার্দিওলাকে নিয়ে আসি বা হোসে মরিনোকে নিয়ে আসি, বাংলাদেশের ফুটবলের যে কাঠামো বা বাংলাদেশের ফুটবল যে সিস্টেমে চলে, লোকাল ফুটবল বলেন, ক্লাব ফুটবল বলেন, আপনি আজকেও একটা রিপোর্ট করেছেন, সিন্ডিকেটের কথা বলছেন, মানে বড় বড় কোচ সিন্ডিকেটের কথাটা তো আমরা এখন খুব জোরে সোরেই শুনছি। আপনি হয়তো দেখেছেন কিছুদিন আগে জামাল ভুঁইয়া, বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিনি বলেছেন যখন তিনি প্রথম খেলতে এসেছেন বাংলাদেশে, তখন তাকে বলা হচ্ছে যে তার যে টিমমেটরা ছিল তারা বলছে যে এই বিদেশিটাকে বা প্রবাসী যে প্লেয়ার জামাল, তাকে বল দিও না। তো তারা ভেবেছিল যে জামাল বাংলা বোঝে না,
কিন্তু জামাল বুঝতে পেরেছে এবং সেটা তিনি বলেছেন, আমাদের শোতেও বলেছেন, এটা আপনি নিশ্চয়ই শুনেছেন। এবং আমি সেটা শুনেছি। এবং সেই সাথে আরেকটা বিষয়, সহকারী কোচ নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, যে বাংলাদেশের একজন লোকাল কোচকে সহকারী কোচ হিসেবে দেওয়ার বিষয়, সেটা নিয়েও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে ফুটবল ফ্যান গ্রুপগুলো আছে সেখানে একটা আপত্তি আছে। আপত্তি থাকার কথা রয়েছে, কারণ আনিসুর রহমান জিকো, আপনি জানেন যে কাবরেরার সাথে তার একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার কারণে তাকে জাতীয় দলে নেওয়া হতো না। এখন বাংলাদেশ দল সান মারিনোর বিপক্ষে খেলবে, সেই যে দলটা করা হচ্ছে, প্রাথমিক তালিকাতেও নাকি জিকো নেই, এখন তো কাবরেরা নেই, তাহলে এই দলটা কে করলো? সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এই দলটা কি তাহলে তার যে সহকারী কোচ হাসান আল মামুন ছিল তিনি কি করেছেন কিনা? তাহলে সেক্ষেত্রে এইটা রেশ ধরেই তারা সিন্ডিকেটের যে প্রশ্নটা সেটা তুলছে, যে বাংলাদেশের পুরো কাঠামোটাকেই বদলে ফেলা দরকার, তা না হলে সিন্ডিকেটটা থেকে যাবে। কিন্তু আপনার ভাষাগত একটা সমস্যা তো আছে। আপনার যে ধরেন যারা হামজা চৌধুরী আছে, সমিশ্রম, জামাল বা তারেক কাজী, তারা ইংলিশটা ভালো বোঝেন, তারা জানেন, বা অনেকে লোকাল অনেকেও ভালো বোঝেন, কিন্তু যারা ইংলিশটা ভালো বোঝেন না বা অন্য ভাষা মানে শুধু ভাষার জন্য একজন সহকারী কোচ রাখার কথা বলছেন? জি, এটা সমস্যা হতে পারে কিনা ভাষা? না, এটা তো মানে খুব বড় ধরনের যুক্তি বলে আমার কাছে মনে হচ্ছে না। ধরেন যে কোলম্যানের সাথে যিনি আসবেন সহকারী কোচ, তিনি তার কোচদের নিয়ে আসলেন, স্টাফদের নিয়ে আসলেন, তো ভাষা বোঝানোর জন্য বাংলাদেশে আরও একজন রাখতে পারে যার স্যালারি হবে, ধরেন যে বাংলাদেশের যে কোচগুলো আছে তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করা, সেই দায়িত্বটা দেয়া। সেটা কাকে দেবে? সেই সহকারী কোচটা কে হবে? সেই কোচটা তো বাফুফে ঠিক করবে, এটা বাফুফের দায়িত্ব যে এমন একজন তাদেরকে গাইড করার জন্য, তাদের ভাষা কমিউনিকেট করার জন্য বাংলাদেশের প্লেয়ারদের সাথে এমন একটা। রহমান ভাই, আপনার সাথে আমরা আলোচনা করব। আমাদের সহকর্মী আছেন সবুজ, তার সাথে একটু আমি কথা বলতে চাই। আসলে সেখানে একটা মিটিং হচ্ছে, সেই মিটিং এর আসলে আপডেটটা কি? সবুজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মামুন, আসলে আজকে সারাদিনই ফুটবল ফ্যান, গণমাধ্যম সবাই আসলে যে অপেক্ষায় ছিল, আগে থেকেই বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তিনি যেরকমটা জানিয়েছিলেন যে রবিবার চূড়ান্ত করা হবে কোচের নাম। তবে মিটিং শেষে আসলে গণমাধ্যমের সাথে সেভাবে কেউই কথা বলেনি। তবে যে চূড়ান্ত করার কথা ছিল সেটি আসলে চূড়ান্ত হয়নি। মিটিং শেষে যতটুকু জানানো হয়েছে যে 10 জনের একটা শর্ট লিস্ট ছিল, সেই শর্ট লিস্ট নিয়েই আবারও কাজ করে যাচ্ছে বাফুফে। তবে তারা এতটুকু আশ্বস্ত করেছে যে আগামী 15 তারিখের মধ্যেই কোচ চূড়ান্ত করা হবে, অর্থাৎ চুক্তির যে তারিখটা দেওয়া হয়েছিল 15 তারিখ, সেদিনই আসলে সব কিছু জানানো হবে। এর আগে আসলে বাফুফে যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করছে। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে রোজারিও মিকেল তিনিও কিন্তু সেই শর্ট লিস্টে ছিলেন, তিনি তো ইতিমধ্যে বাফুফের হাত থেকে আসলে বেরিয়ে গেছেন। এরকমটা জানিয়েছেন যে রোজারিও মিকেল আসলে চলে যাওয়ার কারণেও বাফুফের কোনো আক্ষেপ নাই, কারণ বাফুফের হাতে এখনও বেশ ভালো ভালো কিছু অপশন আছে, সেই অপশনগুলো থেকে তারা ভালো কোনো কোচ পেয়ে যাবে। এবং আগে থেকেই যে এর আগেও যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়েও যে 10 জনের তালিকা ছিল, আজকের সেই মিটিংয়ের পরেও কিন্তু তারা সেই কথাটাই বলছে, অর্থাৎ এতদিনেও আসলে তারা কারোর সাথে কাউকে সেভাবে ফিক্সড করেছে কিনা বা কাউকে বেশি পছন্দের তালিকায় রেখেছে কিনা সেরকমটাও কিন্তু আসলে কিছুই জানার সুযোগ হয়নি। আর আজকের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংটা ছিল, এটা আসলে কিন্তু আচমকাই একটা মিটিং, আগে থেকেই কোনো নির্ধারিত সূচি ছিল না, আচমকা একটা মিটিং বসেছে। এবং এতটুকু আসলে আমরা আগে জেনেছিলাম, গুঞ্জন উঠেছিল যে এই মিটিংয়ের পরেই আসলে কোচের নামটা চূড়ান্ত করা হবে। এবং এর আগেও এরকমটা জানানো হয়েছিল, গুঞ্জন ছিল যে নামটা কিন্তু ঘোষণাও করে দেওয়া হতে পারে, 15 তারিখে গিয়ে সেই কোচের সাথে চুক্তি করা হবে। তবে আসলে মিটিং শেষে কোনো ধরনের নাম প্রকাশ করা হলো না, এখনও বাফুফে চূড়ান্ত করতে পেরেছে কিনা সেটি আসলে জানা যায়নি। 15 তারিখের পরে আমরা বিস্তারিত সব কিছুই জানতে পারবো। মামুন। সবুজ, আপনি তো সেখানে সকাল থেকে আছেন, পুরো মিটিংটা কভার করেছেন, কারা কারা এসেছেন দেখেছেন, সেই সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তটা আসেনি, কিন্তু আপনি কি আসলে কারোর সাথে আলোচনা হয়েছে কিনা বা ইনসাইড কোনো তথ্য পেয়েছেন কিনা, কে আসলে বাংলাদেশের কোচ হতে যাচ্ছেন, কবে নাগাদ, সেটা আসলে আমরা জানতে পারবো? মামুন, আসলে শর্ট লিস্টে যে কয়েকজন নামের নাম আছে, সে নামগুলো আসলে অফিসিয়ালি কেউ জানায়নি। তবে বিভিন্ন সূত্র ধরে যে নামগুলো জানা ছিল, তার মধ্যে ক্রিস কোলম্যান, ব্যান স্ট্রক, ইগোর স্টিমাস, এছাড়াও বেশ কয়েকজন কোচ ছিলেন। আসলে তাদের মধ্য থেকে হয়তো কেউ একজন আসবে। এবং এরকমও আরেকটা কিন্তু কথা ছিল যে আজকে 10 জনের তালিকা থেকে 3 জনের তালিকায় নেমে আসতে পারে, সেরকম কিন্তু আসলে কিছু জানানো হয়নি। বাফুফে যেহেতু সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখতে চাচ্ছে, তারা চুক্তির আগ পর্যন্ত চাচ্ছে না যে নামটা প্রকাশক, যার কারণে আসলে সেভাবে জানার সুযোগ নেই। এবং
আপনি বলছিলেন যে আজকে সারাদিন আমরা অপেক্ষায় ছিলাম, সবাই আসলে এই অপেক্ষাটাতেই ছিল যে অন্তত শর্টলিস্টটা অন্তত 10 জন থেকে 3 জনে আসবে কিনা, সেটিও কিন্তু আসেনি। তাই আসলে এখনই আগেভাগেই বলা যাচ্ছে না আসলে কে কোচ হতে যাচ্ছেন। একটু জানবো যে আপনি এই যে কোচ নিয়ে আসলে নাম ঘোষণা নিয়ে এত লুকোচুরির কারণটা কি? আজকে তো ঘোষণা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, এটাই আসলে একটা প্রশ্ন সৃষ্টি করেছে এবং এখানে আছে গণমাধ্যম কর্মী, তারাও কিন্তু সবাই আসলে এই অপেক্ষাতেই ছিলেন। শুধু গণমাধ্যম কর্মী না, আমরা যখন সকালে আসলে আমরা ডিজিটালে যখন আমরা ছিলাম, সেখানেও আসলে অনেক মানুষকে আমরা দেখেছি যে তারা এই অপেক্ষাটাতেই আছেন যে কখন আসলে কোচের নামটা ঘোষণা করা হবে। এখানে আসলে বাফুফে দীর্ঘ একটু সময় করছে, যাতে এখনই যদি প্রকাশ, তারা হয়তো ওইভাবে চূড়ান্ত করতে পারেনি। তারা যেহেতু এতগুলো হাই প্রোফাইল কোচ তাদের মধ্যে আছে, তারাও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে কিনা যে আসলে কাকে রেখে কাকে নেবে, এরকম একটা সিচুয়েশনে হয়তো তারা পড়ে গেছে। কারণ লিস্ট তো সেই 30 তারিখে কিন্তু সিভি জমা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে এবং এরপর থেকে আজকে 10 তারিখ এবং তারা 15 তারিখ পর্যন্ত আসলে সময় নিতে চাচ্ছে। আসলে বাফুফে ঠিক কী কারণে এরকম করতে চাচ্ছে সেটা আসলে স্পষ্ট নয়, তবে এতটুকু বলা যেতে পারে এই মুহূর্তে যারা আসলে আছেন আর কি বাফুফের পছন্দের কোচের তালিকায়, তারা যেন আগেভাগে এই বিষয়টা আসলে টের না পেয়ে যায় যে কার সাথে আসলে চুক্তিটা হয়েছে এবং কার সাথে চুক্তি হবে না। যেহেতু রোজারিও মিকেল কিন্তু আগেভাগে হয়তো টের পেয়ে গেছেন, বাকিরাও যাতে আগেভাগে টের না পেয়ে যায়, কারণ শেষ মুহূর্তে গিয়ে চুক্তি না হওয়া পর্যন্ত আসলে মামুন কিন্তু বলা যাচ্ছে না যে তিনি বাংলাদেশের কোচ। মৌখিক স্বীকৃতির পরেও কিন্তু আসলে অনেক কিছু পাল্টে যেতে পারে। ঠিক এই ব্যাপারটার কারণেই মনে হয় যে বাফুফে কিছুটা দীর্ঘসূত্রতা করছে। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন, আপনি সেখানে আছেন। মিটিংটা শেষ হলে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরো বেশি আপডেট পাবো। রহন পেয়ার, সবুজের কথা শুনছিলেন, আসলে আপনার কাছে আমি একই প্রশ্ন রাখতে চাই। আসলে এই যে গড়িমসি বা দীর্ঘায়িত করা কোচের নামটা প্রকাশ করতে আসলে কি সমস্যা? আমার কাছে যেটা মনে হচ্ছে যে ক্রিস কোলম্যানের সাথে বাফুফে এখনো নেগোসিয়েশন করছে। যদি কোনোভাবে তাকে একা নিয়ে আসা যায়, সেটা হয়তো বাফুফে ভাবছে যে তাদের জন্য একটা জয় হিসেবে দেখবে তারা, কিন্তু এটা তো ঠিক না। এখনকার আধুনিক যে কোচরা রয়েছেন তারা হচ্ছে পুরো একটা কোচিং সিস্টেম গড়ে ফেলেছেন, অর্থাৎ সহকারী কোচ থাকবে, গোলকিপার কোচ থাকবে, ভিডিও অ্যানালিস্ট থাকবে, এরা একসাথে কাজ করে। তা একা কি তো আসবে না, সেটাই হয়তো বাফুফে এখনও চেষ্টা করছে যদি কোনোভাবে তাকে নিয়ে আসা যায়। তো মামুন, এখন হচ্ছে যে আজকের আপনার সাথে আমার কথাটা হওয়ার কথা ছিল যে বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে এবং এশিয়ান কাপের মূল পর্বে খেলবে, তার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেটা হয়নি কারণ বাংলাদেশ একজন যোগ্য কোচ বাংলাদেশের ছিল না। সেই প্রশ্নটা বাফুফের একজন মাত্র কর্মকর্তা তুলেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে। জি, একজন কাবরেরাকে নিয়ে প্রশ্ন তুলেছেন যে কাবরেরা বাংলাদেশের দলটাকে পরিচালনা করতে পারছে না এবং তার জায়গায় তিনি কিন্তু সফল হয়েছেন। তার প্রশ্নটা ভ্যালিড ছিল, কাবরেরাকে বিদায় জানিয়েছে বাফুফে। কাবরেরা আসলে বাংলাদেশের ফুটবলটাকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেছে? আচ্ছা, এইখানে তো শুধু কাবরেরা না, কাবরেরার আশপাশে যারা রয়েছে, এই যে সিন্ডিকেটের কথাটা বলছেন, বাংলাদেশের ফুটবল যে কথা বলছিলাম, বাংলাদেশ যেভাবে খেলছিল ফল আসছিল না, রেজাল্ট আসছিল না, কিন্তু যে পটেনশিয়াল বাংলাদেশ টিমে এখন রয়েছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা দল, হামজা চৌধুরী রয়েছেন, সমিত সোম রয়েছেন, ফাহমিদুল আছেন, জয়ান রয়েছেন, তো এই প্লেয়ারদের নিয়ে যখন আপনি রেজাল্ট আনতে পারবেন না, নিশ্চয়ই এই সিস্টেমে সমস্যা রয়েছে। এবং ভারতীয় যারা ফ্যান রয়েছে তারাও আক্ষেপ করেছেন বাংলাদেশের এই দলটাকে নিয়ে, যে তারা বলেছেন যে তোমাদের প্লেয়ারকে আমাদের দিয়ে দাও, আমাদের দলে খেলুক তারা, তোমরা তাদেরকে কেন বসিয়ে রাখো। জায়ানকে যখন বসিয়ে রেখেছিল কাবরেরা খেলায়নি, সমিত সোমকে যখন হংকংয়ের সাথে আমরা দেখেছি যে তাকে সাব হিসেবে নামানো হয়েছিল, প্রথম থেকে তাকে খেলানো হয়নি। তবে একটা বিষয় তো লক্ষণীয় যে আমাদের ফুটবলে একটা আমূল পরিবর্তন এসেছে। বাফুফেও কিছুটা পজিটিভ থিঙ্ক করছে, এই যে কোচের জন্য তারা ওপেন সোর্স দিয়েছে, সেই জায়গা থেকে এতগুলো সিবি আসছে, এটাকে আসলে কিভাবে দেখছেন এবং এটাতে বাংলাদেশের ফুটবল আসলে কতটা এগিয়ে যাবে? এবং এই কারণটা হচ্ছে যে হামজা, সমিত তারা আসার পরে কিন্তু এটা তৈরি হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে দামি কোচরা কিন্তু তাদের সিভি পাঠাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ফুটবলে পটেনশিয়াল রয়েছে। এই যে সুলিভান ব্রাদার্স তারা এসেছে, তাই না? তো আস্তে আস্তে আরও অরিজিন ফুটবলার আসবে, কিন্তু একজন যোগ্য কোচ এখন বাংলাদেশের দরকার। সেটাই হচ্ছে বাফুফের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি একটু পিটার বাটলারের উদাহরণটা টানতে চাই, যোগ্য কোচের থেকেও কড়া হেডমাস্টার। সেই শব্দটা কি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য একটু বেশি জরুরি কিনা? বাংলাদেশের জন্য জরুরি। পিটার বাটলারকে যদি বাংলাদেশের ধরেন যে কাবরেরা না থেকে যদি পিটার বাটলার থাকতো, তাহলে কিন্তু আমাদের এই দলটা এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারতো, খেলার যোগ্যতা অর্জন করতে পারতো, আমি অন্তত বিশ্বাস করি। শুধু কারণ কাবরেরা যখন ছিল তখন আমরা দেখেছি যে
যে প্লেয়ার যে পজিশনে খেলতো তাকে সেই পজিশনে না খেলিয়ে অন্য পজিশনে খেলানো হচ্ছে, এগুলো নিয়ে তো প্রশ্ন তখন ওঠেনি, করা হয়নি। জিকোর কথা বলছিলেন, আজকে আপনার রিপোর্টও দেখলাম যে জিকো লম্বা সময় ধরে জাতীয় দলে নেই, এক সময় কাবরেরার সাথে একটা দ্বন্দ্ব ছিল, সে কারণে আর জিকো নিজেই বলেছে যে কোচের সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, সে কারণে আমাকে দল থেকে বাইর মানে দলে ডাকা হয়নি। কিন্তু এখন তো কাবরেরা নেই, এখন কেন তাকে ডাকা হচ্ছে না? মানে প্রাথমিক দলে সে সুযোগ পাবে না, এটাও কি হতে পারে নাকি? এটা অবশ্যই ভাবার বিষয়। এবং বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন আছে, নতুন যে সভাপতি এসেছেন তাবিদ আওয়াল, তিনি লম্বা সময় ধরে এইগুলো নিয়ে কাজ করছেন, জাতীয় দলকে কিভাবে ঢেলে সাজানো যায় সেগুলো নিয়ে কাজ করছেন। এবং তার একটা হিরো হওয়ার একটা এখন কিন্তু সুযোগ তাবিদ আওয়ালের। তিনি যদি বাংলাদেশ জাতীয় দলটাকে এমন একজন কোচের হাতে তুলে দেন যে তিনি বাংলাদেশ জাতীয় দলটাকে ধরেন যে এশিয়ান কাপ কোয়ালিফাই করে দিল, এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ খেলতে পারবে। বাংলাদেশের কিন্তু লক্ষ্য হওয়া উচিত না যে সাফে চ্যাম্পিয়ন হব আমরা, এটা লক্ষ্য হওয়া উচিত না। সাফে চ্যাম্পিয়ন হবে, হ্যাঁ হতে পারে, হওয়া উচিত, কিন্তু এর চেয়েও বড় স্বপ্ন তাদের দেখা উচিত। রনপের আপনারা যেটা বলছিলেন যে ক্রিস কোলম্যান বা আন্তোনিওর কথা বলছিলেন, কনসেসাওর কথা বলছিলেন, তাদেরকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন না আনতে পারে বা তাদেরকে যদি কোচ হিসেবে নিয়োগ না দেয়, আপনার কি মনে হয় যে ফুটবল ফ্যানরা আছে, যে ফ্যান বেজরা আছে, তাদের মধ্যে কি একটা ক্ষোভ প্রকাশ করতে পারে কিনা? তারা ক্ষুব্ধ হয়ে উঠবে। আপনি তো দেখেছেন যখন ফাহমিদুলকে সুযোগ দেওয়া হলো না প্রথমবার, তখন কি রকম একটা আলোড়ন তৈরি হয়েছিল, এবং তাদের প্রেশারের কারণে কিন্তু পরে ফাহমিদুলকে নেওয়া হয়েছে। সেরকম একটা সংখ্যা তাহলে থাকছে, অবশ্যই থাকবে। এবং সেটা কি বাংলাদেশের ফুটবলে আরেকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে কিনা? আমার কাছে মনে হয় না যে বাফুফে এই দফায় অন্তত এরকম কোনো পরিস্থিতি তৈরি করবে, কারণ এখন ফুটবলে যথেষ্ট স্পন্সর কিন্তু আসছে, টাকাও রয়েছে বাফুফেতে। এখন আপনি ধরেন যে যখন হামজাদের কোনো ম্যাচ হয়, কয়েক ঘন্টার মাঝে সবগুলো টিকিট বিক্রি হয়ে যায়। বাফুফে জানিয়েছে যে কোন ম্যাচ থেকে কত আয় হয়েছে, কিন্তু কত ব্যয় হয়েছে এটা কিন্তু জানায়নি। এবং সেই সাথে আমরা দেখি যে ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারির চারিপাশে ব্যানার আপনার হচ্ছে ধরেন যে বিজ্ঞাপন। বাংলাদেশ ম্যাচ হেরে গেছে, তারপরও কিন্তু দর্শকরা মাঠে বসে আছে, মানে তাদের খেলা তাদের এখন এতটাই ভালো লাগে। ধর বাংলাদেশ হেরে গেছে হংকংয়ের কাছে, ওই ম্যাচটার কথা আমি বলছি, হেরে যাওয়ার পরও দর্শক বসে আছে। এরকম ম্যাচ তো বাংলাদেশ মানে এরকম যে হামজারা এসেছে, হামজাদের আগমনেই তো এরকম দর্শকরা মাঠে ফিরছে, সামনেও দর্শকরা সেভাবেই মাঠে যেতে চাইবে। কিন্তু সেই মাঠে যাওয়ার জন্য যে উপলক্ষ, জয়টা বলছেন যে সাফ আছে সামনে, বা আরো বড় লক্ষ্যটা বড় হতে হবে, কারণ আপনার হাতে তো এখন বড় বড় প্লেয়ার রয়েছে। আপনার যদি লক্ষ্য বড় না হয়, ধরেন যে কাবরেরার আমলের ফুটবল যদি আপনি খেলেন না, আমি সাফ জিতলে সন্তুষ্ট হয়ে যাব বা আমার চাকরিটা বাঁচবে, এটা করলে তো হবে না। গতকালকে আমাদের একটা রিপোর্ট আমরা বলছিলাম যে কোচের সাথে দীর্ঘ মেয়াদে বাফুফে চুক্তি করতে চায়, কিন্তু আরেকটা অপশন আছে যে 6 মাস পর পর তার রিভিউ করা হবে যে কিভাবে চলবে, তার পারফরম্যান্সটা অ্যানালাইসিস করে দেখা হবে। আজকেও আসলে সিদ্ধান্ত আসেনি, যে এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসেনি যে কে হচ্ছেন বাংলাদেশের কোচ। হয়তো আমরা কিছুক্ষণ পরে বা রাতের বেলায় বা হয়তো আরো কয়েকদিন পরে জানতে পারবো। কিন্তু বাংলাদেশের এই যে রাতের কথা বলছি, সেই রাত পেরিয়ে বাংলাদেশের ফুটবলে কি একটা সূর্য আপনি দেখতে পাচ্ছেন কিনা? সূর্য তো অবশ্যই দেখার সম্ভাবনা রয়েছে, কিন্তু ওই যে কথা বলছিলাম, একজন যোগ্য কোচ আপনার দরকার। এখন আমি এখানে লিওনেল স্কালোনির কথাটা বলতে চাই। 2018 সালে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, 2019 সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনা যখন সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল, তারপরে কিন্তু আর্জেন্টিনা হুলিও গ্রান্দোনা তিনি কিন্তু স্কালোনির উপর আত্মবিশ্বাস রেখেছিলেন, এবং তখন মারাদোনা পর্যন্ত তার সমালোচনা করেছেন যে কাকে কোচ করা হলো আর্জেন্টিনার। তো সেই স্কালোনি কি করেছেন, একটা দলের কতগুলো ট্রফি জিতেছে টানা। নিশ্চয়ই সেরকম একজন কোচ নিশ্চয়ই বাংলাদেশে আসবেন, বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমরা করতে চাই। রহমান পের, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এখন বিদায় জানাতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম কে হচ্ছেন বাংলাদেশের ফুটবল কোচ, হয়তো আমরা শীঘ্রই জানতে পারবো।